অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা দুইভাবে চিনতে পারি। একটা নাম্বার হলো আপনারা এই ক্লজ মার্কারগুলো পান, ওই বাক্যটা অবশ্যই কি হবে, ওই বাক্যটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। বাক্যের শুরুতে যদি কখনো এই হেড যদি বাক্যের শুরুতে কখনো আসে, একটা ইফ এখানে উজ্জ্ব থাকে। কিছু কিছু ওয়ার্ড আছে ভাই, যে সকল ওয়ার্ডগুলোর কন্টিনিউয়াস ফর্ম নেই। আমার আজকের যে আলোচনাটুকু আছে, আমি আমার আজকের আলোচনাতে বেসিক্যালি আপনাদের কাছে আলোচনা করব আসন্ন 47 বিসিএস প্রিলিমিনারির জন্য আপনারা কোন কোন জিনিসগুলো দেখবেন, বিশেষত ভাষার বা ল্যাঙ্গুয়েজের যে পার্টটা আছে, এই যে 20 মার্কের যে জায়গাটা আছে, এই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করলে আমরা জায়গাটা খুব ভালো করে ক্র্যাক করতে পারি, সেই জিনিসটা একটু দেখাবো। আর ওই জিনিসটা দেখানোর জন্য আমি আমার আজকের যে পুরো যে সেশনটি আছে, এই সেশনে বেসিক্যালি আমি আলোচনা করব বিগত যে 46 বিসিএস এর যে প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নের বিগত বছরে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমরা টপিক অ্যানালাইসিস করে ওখান থেকে কোন কোন টপিকসগুলো থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে, আমরা ওই জিনিসগুলো বেসিক্যালি আপনাদেরকে আমি অ্যাড্রেস করবার ট্রাই করবো। সো সবাই আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন, এবং কে কোথা থেকে জয়েন করছেন তাও একটু জানাবেন, ঠিক আছে? এবং কাইন্ডলি সবাই ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন। আমরা আমাদের আজকের যে লাইভ সেশনটা, এই লাইভ সেশনের বেসিক্যালি মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা যারা আসন্ন 47 বিসিএস প্রিলিমিনারিতে অংশগ্রহণ করবেন, তাদের জন্য ইংরেজি যে সেগমেন্টটা আছে, এই সেগমেন্টটাকে আমি চাইবো যে আমার মতো করে একেবারে খুব ভালো করে একটা গোছানো প্রিপারেশন কিভাবে নেওয়া যায়, আমরা সেই জিনিসটা একটু দেখানোর ট্রাই করবো। সো কে কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন, এবং কাইন্ডলি সবাই ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন। আমি আবার বলছি, আপনারা যারা যারা আমার ক্লাসগুলো আগে পরে করেছেন, আমি কিন্তু বেসিক্যালি প্রশ্নের যে ব্যাকড্রপ, সেই ব্যাকড্রপটাকে একটু ডিসকাস করতে পছন্দ করি। কারণ আসলে আপনি একটা প্রশ্নের অ্যান্সার পাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ না, ওই প্রশ্নের ব্যাকড্রপ একেবারে পুরো যে পটভূমিটা যখন আপনি ধরে ধরে সলভ করতে পারবেন, তখন ইনশাল্লাহ আপনি ওই টাইপের যত প্রশ্নই আসুক ইউ ক্যান অ্যান্সার। সো সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো হ্যাঁ, যারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তারা একটু জানাবেন, এবং কাইন্ডলি সবাই ক্লাসটা শেয়ার এবং একটু মেনশন করে দিবেন, ঠিক আছে? আমরা আজকের এই সেশনটিতে বেসিক্যালি 46 বিসিএসে আসা যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নের যে গ্রামার পার্টের যে প্রশ্নগুলো ছিল, আমি সেই জিনিসগুলো একটু অ্যাড্রেস করবার চেষ্টা করব আপনাদের সাথে, ঠিক আছে? সো যারা যারা আমাকে দেখছেন তারা সবাই কাইন্ডলি ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন। এবং ক্লাসের শেষে আমি চাইবো যে আমার যেই ল্যাঙ্গুয়েজ বা ভাষার যে 20 মার্ক যে আছে, আমি এই 20 মার্কের একটা গোছানো প্রিপারেশনের জন্য কিছু টপিক আপনাদেরকে আমি দিয়ে দিব সাজেশন আকারে। আপনারা ওই টপিকগুলো চাইলে বাসায়ও পড়ে নিতে পারেন, কারণ সবাই তো আর নতুন করে কোর্স করার অনেকের সামর্থ্য থাকে না। সো আপনি যদি চান যে আপনি বাসায় শুধু শুধু এই টপিকগুলো ধরে ধরে পড়বেন, আপনি চাইলে সেটাও পারবেন, ঠিক আছে? সো কাইন্ডলি সবাই ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন। আমরা তাহলে সময় ক্ষেপণ না করে আমরা ক্লাসে এখন তাহলে প্রবেশ করলাম। দিস ইজ ফার্স্ট ওয়ান, এটা আমাদের প্রথম প্রশ্ন। হ্যাঁ, সবাই কোশ্চেনটি সলভ করবেন, এবং যারা যারা দেখছেন এবং শুনছেন তারা কাইন্ডলি ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন। আপনাদের পরিচিত গ্রুপগুলো বা যেই সামাজিক যে যোগাযোগ মাধ্যমের যে গ্রুপগুলোতে আপনি আছেন, সেই জিনিসগুলোতে একটু করে দিবেন। হ্যাঁ, যারা যারা একটু আগেও ক্লাস করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে একটু আসতে চাই। বলা হয়েছে, একটু দেখেন, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স। মানে এটা 46-এর একটা প্রশ্ন। এই 46-এ একটা প্রশ্ন দিয়ে বলা হয়েছে যে এখানকার কোন প্রশ্নটি সিম্পল সেন্টেন্স। সো আমরা আজকে যে আলোচনাটুকু আছে, আমি এখানে সিম্পল কিভাবে চিনবেন, কমপ্লেক্স কিভাবে চিনবেন এবং কম্পাউন্ড কিভাবে চিনবেন, আমি সেই জিনিসটা একটু ডিসকাস করব। সো আপনারা সবাই আগে বাক্যটি একটু সলভ করবার একটু ট্রাই করেন, ঠিক আছে? আমি পুরো ব্যাকড্রপটা একেবারে ধরে ধরে ডিসকাস করব, এবং যারা যারা আমাদের সাথে জয়েন করছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। এবং যারা যারা এখনো যুক্ত হন না, তাদের সবাইকে একটু কাইন্ডলি আপনারা ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দিবেন সবাই। হ্যাঁ, আমরা আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেকগুলো সেশনও এখানে নেওয়ার ট্রাই করব, কিন্তু আজকে যে বেসিক্যালি শুধুমাত্র 46 বিসিএস এর প্রশ্নগুলো আমি একেবারে ধরে ধরে আলোচনা করব, এবং পাশাপাশি 47-এর জন্য আপনি কিভাবে নিজেকে গড়ে তুলবেন বা কিভাবে রেডি করবেন, সেই জিনিসটি আমরা একটু দেখানোর ট্রাই করব, ঠিক আছে? সো যারা যারা ক্লাসটি শেয়ার করেছেন তারা সবাই একটু লিখবেন যে শেয়ার ডান, তারা একটু লিখবেন যে শেয়ার ডান, ঠিক আছে? ওকে, তাহলে এখানে একটু দেখেন, আপনারা প্রত্যেকে একটা তথ্য জানেন। আমি এই যে প্রশ্নটা দিয়েছি, অনেকে অনেকভাবে একটু সলভ করবার ট্রাই করতেছেন, বা অনেকে সি বলতেছেন, অনেকে এ বলতেছেন, অনেকে বি বলতেছেন, অনেকে ডি বলতেছেন, কিন্তু ভাই অ্যান্সার কিন্তু আলটিমেটলি একটাই হবে। একটা প্রশ্নের কিন্তু অনেকগুলো প্রশ্ন, মানে রাইট অ্যান্সার হয় না, ঠিক আছে? হলেও সেক্ষেত্রে
যেহেতু আমাদেরকে বলাই হয়ে থাকে যে চুজ দ্য বেস্ট অ্যান্সার, সো আমরা আসলে একটা পসিবল ভ্যালু বা সবচাইতে মেইন যে পসিবল যে ভ্যালুটা আছে সেটাই আসলে নিতে হয় আমাদেরকে। সো আমরা একটু এখানে একটু আসতে চাই, একটা সেন্টেন্স যে সিম্পল এটা আপনি কিভাবে চিনবেন আমি সেটা একটু আলোচনা করতে চাই, কারণ আমাদের আসলে টাইমেরও একটা ব্যাপার আছে। সো আসেন তাহলে একটা সিম্পল সেন্টেন্স আপনি কিভাবে চিনতে চান। দেখেন একটা সিম্পল সেন্টেন্স চেনার উপায় হলো একটি ফাইনিট ভার্ব থাকে, একটি ফাইনিট ভার্ব থাকে। কয়টি ফাইনিট ভার্ব থাকে ভাই? একটি ফাইনিট ভার্ব থাকে। 2 নাম্বার হলো কোনো ক্লজ মার্কার থাকে না। 3 নাম্বার হলো কনজাংশন থাকে না। আমি কি বলছি ভাই? একটা সিম্পল সেন্টেন্স আমরা চিনতে পারি বেসিক্যালি 3 ভাবে। প্রথমত একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে। কয়টা ফাইনিট ভার্ব? একটি মাত্র ফাইনিট ভার্ব থাকবে। নাম্বার 2 হচ্ছে ভাই কোনো রকমের ক্লজ মার্কার থাকে না। নাম্বার 3 হলো কনজাংশন থাকে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আরো একটা জিনিস একটু আপনাদের কাছে যোগ করতে চাই, সেটা হলো যদি কখনো কোনো বাক্যে কনজাংশন থাকে ওই বাক্যটি হয় কম্পাউন্ড সেন্টেন্স, যদি কখনো কোনো বাক্যে ক্লজ মার্কার থাকে ওই বাক্যটি হয় কমপ্লেক্স সেন্টেন্স। আমি 3টা জিনিস একেবারে এখানে দেখাই দিচ্ছি, কারণ আমি আগেই বলছিলাম যে আমি যা আলোচনা করব ওই টপিকে প্রশ্ন আসলে আপনি যেন এই জীবনে আপনি মরে গেল কোশ্চেন যেন ভুল না হয়। ঠিক আছে, আমি ওইভাবে দেখাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সো একটা সিম্পল সেন্টেন্সকে আমরা বেসিক্যালি এই 3 ভাবে চিনতে পারি। একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে, ক্লজ মার্কার থাকে না এবং কনজাংশন থাকে না। এখন তাহলে দেখেন একটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠিত হতে পারে। একটা কমপ্লেক্স সেন্টেন্স আপনি কিভাবে চিনবেন? প্রথমত হলো ভাই দুটি ফাইনিট ভার্ব থাকে, দুটি ফাইনিট ভার্ব থাকে। 1 নাম্বার কি বলছি ভাই আমি এখানে? দুটি ফাইনিট ভার্ব থাকে। নাম্বার 2 তে আমি যে কথাটা বলছি সেটা হলো দেখেন ক্লজ মার্কার থাকে অবশ্যই। অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা 2 ভাবে চিনতে পারি। একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা 2 ভাবে চিনতে পারি। একটা নাম্বার হলো অবশ্যই বাক্যে ক্লজ মার্কার থাকবে এবং মিনিমাম দুটি ফাইনিট ভার্ব থাকবে, কমপক্ষে দুটি ফাইনিট ভার্ব থাকবে। ঠিক আছে, ওকে। এখন হোয়াট ইজ ক্লজ মার্কার? আমরা তাহলে একটু ক্লজ মার্কারগুলো একটু লিখে দিতে চাই। আমি আগেই বলছি যে আমরা পুরো ব্যাকড্রপটা এখানে ডিসকাস করে দিব। আচ্ছা আসেন, ক্লজ মার্কার দেখেন তাহলে ক্লজ মার্কারগুলো কি। আমি একটু উপরে চলে গেলাম যেহেতু আমাদের জায়গার একটু সংকট আছে। হ্যাঁ, ওকে। দেখেন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন ভাই হোয়াট ইজ ক্লজ মার্কার। দেখেন আমাদের এখানকার তাহলে ক্লজ মার্কারগুলো কি ভাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ, ওকে। আমাদের এখানকার ক্লজ মার্কারগুলো কি ভাই? দেখেন আমাদের ক্লজ মার্কারগুলো হলো ভাই অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, ইভেন দো, ইফ, আনলেস, টিল, আনটিল, ইন কেস। ঠিক আছে, তারপর লেস্ট, সো ডট দ্যাট, সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং সকল প্রকার WH ওয়ার্ড। অর্থাৎ যদি কখনো কোনো একটা বাক্যে ভাই আপনারা এই ক্লজ মার্কারগুলো পান, ওই বাক্যটা অবশ্যই কি হবে? ওই বাক্যটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। ওই বাক্যটা অবশ্যই কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা কয়ভাবে চিনতে পারি ভাই? আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স 2 ভাবে চিনতে পারি। একটা হলো মিনিমাম দুটি ফাইনিট ভার্ব থাকে এবং অবশ্যই বাক্যে ক্লজ মার্কার থাকবে। বাক্যে অবশ্যই কি থাকতে হয়? ক্লজ মার্কার থাকতে হয়। এই ক্লজ মার্কারগুলো আপনারা প্রত্যেকে মনে রাখবেন। এখন এন্ড ফাইনালি আসেন আমরা কিভাবে একটা কম্পাউন্ড সেন্টেন্স চিনব। এখান থেকে কিন্তু 1 বছর পর বা প্রতি বছরই মোটামুটি এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। কিভাবে আসে দেখেন, নাম্বার 1 দুটি ফাইনিট ভার্ব থাকে,
দুটি ফাইনাইট ভার্ব থাকে, নাম্বার 2 হলো অবশ্যই কনজাংশন থাকে, অবশ্যই কনজাংশন থাকে, অবশ্যই কনজাংশন থাকে। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা কথাটা একটু বুঝেন, খুব ভালো করে দেখেন। কম্পাউন্ড সেন্টেন্স আপনি দুইভাবে চিনতে পারেন। দ্য ফার্স্ট থিং ইজ মিনিমাম দুটি ফাইনাইট ভার্ব থাকে, এন্ড অ্যানাদার ওয়ান ইজ কি, বাক্যে অবশ্যই কনজাংশন থাকবে, বাক্যে অবশ্যই কি থাকবে, কনজাংশন থাকবে। হ্যাঁ রাকিব, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। সো তাহলে একটু দেখেন, এইবার আমরা কনজাংশনগুলো তাহলে একটু লিখে দিচ্ছি। হ্যাঁ আমি কিছুটা লেট, কিছুটা দ্রুত করতেছি, সরি। সবাই তাহলে কনজাংশনগুলো একটু লিখে নেন, সবাই তাহলে কনজাংশনগুলো একটু লিখে নেন। হ্যাঁ প্রত্যেকে তাহলে কনজাংশনগুলো একটু লিখে নেন। আর সবাই ক্লাসে শেয়ার এবং মেনশন করে দেন, ঠিক আছে? হ্যাঁ ওকে, দেখেন তাহলে আমাদের কনজাংশনগুলি তাহলে কি, দেখুন আমাদের কনজাংশনগুলো হলো ভাই বেসিক্যালি ফ্যান বয়েজি, ফর, এন্ড, নর, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট, সো, ইলস। অর্থাৎ যদি কখনো কোনো একটা সেন্টেন্সে আপনারা, যদি কখনো কোনো একটা সেন্টেন্সে আপনারা এই তথ্যগুলো পান, তখন ওই বাক্যটা অবশ্যই কি হতে হয়, কম্পাউন্ড সেন্টেন্স হতে হয়, ঠিক আছে? সো আমি আপনাদেরকে এখানে একটা সেন্টেন্স কিভাবে আপনারা চিনবেন সেই জিনিসটার কিছু মৌলিক টেকনিক দেখিয়েছি। আমি আমার পুরো কথাটা আমি আবারও সামারি করে দিচ্ছি। একটা সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবেন, ওখানে শুধু একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, কোনো ক্লজ মার্কার থাকবে না, কোনো কনজাংশন থাকবে না। একটা বাক্য কখন কমপ্লেক্স হয়, মিনিমাম দুটি ফাইনাইট ভার্ব থাকতে হয়, অবশ্যই বাক্যে ক্লজ মার্কার থাকতে হয়। একটা সেন্টেন্স কখন আপনারা কি বলি, একটা সেন্টেন্স কখন কম্পাউন্ড হয়, ওই বাক্যটাতে মিনিমাম দুটি ফাইনাইট ভার্ব থাকতে হয়, বাক্যে অবশ্যই কনজাংশন থাকতে হয়, বাক্যে অবশ্যই কি থাকতে হয়, কনজাংশন থাকতে হয়। ওকে, তাহলে আমরা আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এইবার দেখেন, আপনারা কিছুক্ষণ আগে ওই বাক্যটি সলভ করতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল, আই ক্যান সে আপনারা এখন এই সেন্টেন্সটি আর কোনোভাবেই ভুল করবেন বলে আমি বিশ্বাস করি না, ঠিক আছে? শতভাগ পারা উচিত। এখন দেখেন এই বাক্যটা পারেন না এমন কেউ আছেন? এই সেন্টেন্সটি আপনারা এখানে কেউ পারেন না এখন কেউ আছেন কিনা? হ্যাঁ সবাই কাইন্ডলি ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দিবেন। আমি আবার বলছি, আমি কিন্তু প্রথমে বলছি আমি কিন্তু মাছ খেতে পছন্দ করি না, মাছ খাওয়াতে পছন্দ করি। সো আমি আপনাদেরকে মাছ খাওয়া শিখাবো না, মাছ ধরা শিখাবো, যেন আপনি রেগুলার নিজেই মাছ ধরতে পারেন, ঠিক আছে? এখন এই বাক্যটি এইবার কি হবে একটু বলেন। এখানে দেখেন প্রথম প্রশ্ন, যেহেতু এখানে দ্যাট আছে, দ্যাট একটা ক্লজ মার্কার না, সো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমার কথার মেরিট কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। দেখুন এখানে কি আছে, দ্যাট আছে না, সো এটাও কমপ্লেক্স। এখানে অর আছে না, সো অর আছে মানে কম্পাউন্ড, অর আছে মানে কম্পাউন্ড। দেখেন এই যে বাক্যটা আছে, শুধু এই সি এর পাস্ট ফর্ম সহ একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, আর কোনো ভার্ব আছে? এখানে কিন্তু আর কোনো ফাইনাইট ভার্ব নাই। যদি আমি এতটুকু বুঝাতে পারি, সবাই লিখুন ভাই এই প্রশ্নটা আপনারা শতভাগ ফুলডান কিনা একটু কথা বলেন, এই প্রশ্নটা আপনারা শতভাগ ক্লিয়ার কিনা একটু কথা বলেন। আপনারা প্রত্যেকে এতটুকু শতভাগ ক্লিয়ার কিনা, এবং কাইন্ডলি সবাই ক্লাসটা শেয়ার এবং মেনশন করবেন। আপনাদের পারফরমেন্সের উপর কিন্তু ভিত্তি করে আমি আলোচনা করব, কারণ আমার ডেপনেস উপস্থিতির উপর ভিত্তি করে আমি করব, ঠিক আছে? এবং প্রত্যেকে এই জায়গাটা শতভাগ ক্লিয়ার কিনা। ওকে, হ্যাঁ যদি আপনারা এতটুকু বুঝে থাকেন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে একটু আসতে চাই, যেহেতু আমাদের সময়ের একটু ব্যাপার আছে। নাম্বার 2, এটা একটা কারেকশনের প্রশ্ন। নাম্বার 2 কি, এটা একটা কারেকশনের প্রশ্ন। সো আমরা এখানেও একটু কথা বলতে চাই। হ্যাঁ দেখেন তো এই বাক্যটা কি হতে পারে, এই যে সেন্টেন্সটি আছে, এই যে সেন্টেন্সটি আছে এটা কি হতে পারে, এই সেন্টেন্সটি কি হতে পারে? এটা একটা কারেকশনের প্রশ্ন। হ্যাঁ সবাই কাইন্ডলি ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন, ঠিক আছে? সাধারণত এত হ্যাঁ একটু সবাই ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন, এটা সকলের প্রতি অনুরোধ রইল। হ্যাঁ ওকে, তাহলে আমরা এই বাক্যটি একটু সলভ করতে চাই। দেখেন এখানে আমরা আরো একটা সেন্টেন্স একটু দিয়েছি। হ্যাঁ সবাই এই বাক্যটি সলভ করুন। এসিটা একটু কমিয়ে দাও বা এসি অফ করে দিলেও চলবে।
দেখেন তো কি হতে পারে। যারা 47 দিবেন তারা আমি এখন যে জিনিসগুলো আলোচনা করতেছি এখান থেকে মিনিমাম 2 থেকে 3 মার্ক পাবেন, কারণ আমি ওই নিয়মটা শুধু আলোচনা করব না, ওই প্রত্যেকটা অপশনের যে জায়গাগুলো আছে সেই বেসমেন্টটুকু আমি আলোচনা করে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো কাজে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, দেখেন আমরা এখানে একটু দেখাতে চাই, এই যে জায়গাটা আছে আপনারা প্রত্যেকে জানেন। ওকে, দেখেন এখানে ই পাইছেন না, এই অংশটুকু দেখেন ই প্লাস টেন্সের দিক থেকে পাস্ট পারফেক্ট না ভাই? যদি কখনো কোনো একটা বাক্যে ভাই ইফযুক্ত বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। এবং তার পরবর্তী অংশ কি হবে ভাই? তার পরবর্তী অংশ হবে ভাই সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভিথরি ফর্ম। দেখেন এখানেও আছে ইফ, এই অংশটুকু টেন্সের দিক থেকে পাস্ট পারফেক্ট, মানে এই বাক্যটা এই বি এবং সি দুটি বাক্য ই প্লাস পাস্ট পারফেক্ট যেহেতু আছে, তাহলে আমার কমার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভিথরি ফর্ম। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভিথরি ফর্ম। দেখেন এখানে কুড হ্যাভ আছে, ভিথরি ফর্ম কি আছে? এখানে ভিথরি ফর্মটা নাই, সেটা কেটে দিলাম। দেখেন এখানে মাইট আছে, হ্যাভ নাই, ভিথরি ফর্মও নেই, ঠিক আছে? এখন আপনারা প্রত্যেকে এখানে একটু দেখেন, আপনারা প্রত্যেকে এখানে একটা জিনিস একটু দেখেন, থার্ড কন্ডিশনালের আমি পুরো ব্যাকড্রপটা একটু এখানে দেখাতে চাই। দেখেন এই যে থার্ড কন্ডিশনালটা, থার্ড কন্ডিশনালের মেইন স্ট্রাকচারটা হলো ইফযুক্ত বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তার পরবর্তী অংশ হয়ে থাকে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম, ঠিক আছে? এখন কখনো কখনো ভাই এই যে পাস্ট পারফেক্টের যে জায়গাটা, এই বাক্যের শুরুতে ইফ না এসে যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3 যদি আসে তখন তাও থার্ড কন্ডিশনের মতো আচরণ করে। কেন করে একটু দেখাই। দেখেন এই হলো হ্যাড আর এই হলো বি3, হ্যাড প্লাস বি3 কিন্তু টেন্সের দিক থেকে পাস্ট পারফেক্ট। ভাই রে, বাক্যের শুরুতে যদি কখনো এই হ্যাড যদি বাক্যের শুরুতে কখনো আসে, একটা ইফ এখানে উজ্জ্ব থাকে, তার মানে ই প্লাস পাস্ট পারফেক্ট মানে কিন্তু কি থার্ড কন্ডিশনাল। এ কারণে তার ফলাফলযুক্ত যে অংশটুকু, ফলাফলযুক্ত অংশটুকু কি লিখতে হয়? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম। সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস কোন ফর্ম? বি3 ফর্ম। সো এই অংশটুকু সম্পূর্ণ সেম থাকে, ঠিক আছে? যদি আপনাদেরকে আমি এখানকার এই তথ্যটুকু অ্যানসার করতে পারি তাহলে আমরা একটু এখানে আসি। ওকে, এখানে একটু দেখেন, দেখেন এই হ্যাড, এই হ্যাডের পর কিন্তু একটা সাবজেক্ট লাগে, হ্যাডের পর কিন্তু একটা সাবজেক্ট লাগে, এখানে কিন্তু সাবজেক্টটা নাই, কেটে দিলাম, ঠিক আছে? একটু এখানে একটু দেখেন, এই হলো হ্যাড, এই সাবজেক্ট এই বি3, দেখেন এই হ্যাড প্লাস বি3 টেন্সের দিক থেকে পাস্ট পারফেক্ট, আর এই হ্যাড আগে আসছে মানে একটা ইফ আছে, ই প্লাস পাস্ট পারফেক্ট মানে কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ কি লাগবে ভাই? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম। সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম। দেখেন যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম এখানে আছে, যেহেতু এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম আছে, সো দ্যাটস ওয়াই এই বাক্যটার অ্যান্সার হলো এ। দেখুন তো ভাই আপনারা এতটুকু ক্লিয়ার কিনা? আপনারা প্রত্যেকে এই সেন্টেন্সটি ক্লিয়ার কিনা একটু জানাবেন। আপনারা সকলেই এই বাক্যটি ক্লিয়ার কিনা সবাই একটু জানান তো। জিনিসগুলো হলো বুঝার, ঠিক আছে? হ্যাঁ, একেবারে পুরো ব্যাকড্রপ ধরে ধরে আলোচনা করলে কি আপনি এখান থেকে মানে কন্ডিশনাল থেকে শতভাগ গ্যারান্টি প্রশ্ন আসবে। আগের বার যে ট্রান্সফরমেশনের যে প্রশ্ন ছিল ওখান থেকে শতভাগ গ্যারান্টি প্রশ্ন আসবে, কিচ্ছু করার নাই। সো আপনাকে এই জিনিসগুলো এভাবে দেখতে হবে। ওকে, নেক্সট। তাহলে আসেন আমরা এই জায়গাটা একটু অ্যাড্রেস করতে চাই। দেখেন তো এটা কি হতে পারে? এই বাক্যটি এখানে কি হতে পারে সবাই একটু দেখেন তো। হ্যাঁ, রেড কালার দিয়ে লিখবো। ওকে, হ্যাঁ রেড কালার দিয়ে তাহলে লিখতেছি। না, আমার তো চোখে একটু ঝাপসা ঝাপসা লাগতেছে আজকে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে যদি ক্লাস পেতাম উপকৃত হতাম। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। তাহলে এই 3 নাম্বার বাক্যটি কি হতে পারে? দেখেন তো 3 নাম্বার বাক্য, সবাই ক্লাস একটু শেয়ার করে দেন না সবাই। আজকে আপনাদের উপস্থিতি এত কম কেন? ওকে, দেখেন এখানে আপনারা প্রত্যেকে জানেন ভাই, আপনারা প্রত্যেকেই একটা কথা জানেন যে যদি কখনো কোনো বাক্যে সিন্স অথবা ফর থাকে, যদি কখনো কোনো বাক্যে সিন্স অথবা ফর থাকে, ওই বাক্যটি বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি হয় ভাই? যদি কখনো কোনো বাক্যে ভাই
যদি কখনো কোনো বাক্যে ভাই সিন্স অথবা ফর থাকে, যদি কখনো কোনো বাক্যে ভাই সিন্স অথবা ফর থাকে, ওই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয় ভাই? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে ভাই, যে সকল ওয়ার্ডগুলোর কন্টিনিউয়াস ফর্ম নেই, কিছু কিছু ওয়ার্ড আছে যে সকল ওয়ার্ডের কন্টিনিউয়াস ফর্ম নেই, ওই সকল ওয়ার্ডের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্সার করতে হয়। কোন টেন্স অ্যান্সার করতে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্সার করতে হয়। দেখেন এখানে ফর আছে না, ফর। সো এখানে যেহেতু ফর কথাটা আছে, যেহেতু এখানে ফর কথাটা আছে, এ কারণে আমাদের এখানে লাগবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এখানে ভার্ব যেটা নো, এই নোয়িং বলে কোনো ওয়ার্ড কিন্তু পৃথিবীতে নাই, সিং বলে কোনো ওয়ার্ড কিন্তু পৃথিবীতে নাই, ওয়ান্টিং বলে কোনো ওয়ার্ড কিন্তু পৃথিবীতে নাই। সো যে সকল ওয়ার্ডের অ্যারাইভিং বলে কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই, যে সকল ওয়ার্ডের সরাসরি কি আইএনজি ফর্ম বা কন্টিনিউয়াস ফর্ম নেই, যে সকল ওয়ার্ডের সরাসরি আইএনজি ফর্ম বা কন্টিনিউয়াস ফর্ম নেই, সে সকল ওয়ার্ডের ক্ষেত্রে এই সিন বা ফরের ক্ষেত্রে আমরা অ্যান্সারটি করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো এ কারণে এখানে নোটা নেওয়া যাচ্ছে না, নিও নেওয়া যাচ্ছে না, হ্যাভ বিন নোন এই তথ্যটিও নিতে আমরা পারছি না। দেখেন তো ভাই আপনারা এতটুকু ক্লিয়ার কিনা সবাই? আপনারা এই বাক্যটি প্রত্যেকে ক্লিয়ার কিনা? আমরা সকলে এই জায়গাটুকু শতভাগ ক্লিয়ার কিনা? ওকে, যদি আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে একটু আসতে চাই। দেখেন এখানে কি বলছে, দেখেন তো এই বাক্যটাতে কি হতে পারে, এটা কি হতে পারে অ্যান্সার একটু দেখুন তো সবাই। 46 বিসিএস এর প্রশ্নগুলো অন্যান্য বিসিএস এর তুলনায় কিছুটা কঠিন ছিল, ঠিক আছে? এজন্য আপনাদের সকলের অ্যান্সার একটু এদিক সেদিক হচ্ছে, কিন্তু কি আপনাকে এই জিনিসগুলো পারতে হবে, ঠিক আছে? আর আমি ঠিক যেভাবে ধরে ধরে দিচ্ছি, আই থিঙ্ক আপনার কিছু লাগবে না আর। ওকে, হ্যাঁ, আমি আবার সবার প্রতি রিকোয়েস্ট করতেছি, সবাই কাইন্ডলি ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন, ঠিক আছে? আপনারা 400 জন যদি একজন করেও যদি শেয়ার করেন তাহলে কিন্তু 800 হয়ে যায়, ঠিক আছে? সো সবাই এতটুকু রেসপন্স নিলে আমি আরো আলোচনা করতে আরো সাহস পাবো আর কি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। দেখেন এখানে বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, মানে এখানকার সেন্টেন্স দেওয়া আছে আমাদের কাছে, বলা হয়েছে এই যে সেন্টেন্সটি এখানে আছে এই সেন্টেন্সের পজিটিভ ফর্ম কোনটা, মানে এখানে একটা পজিটিভ সেন্টেন্স দিতে চাইছে আমাদের কাছে। ওকে, তাহলে দেখেন এই যে প্রশ্নটা আছে, হ্যাঁ আফিফ আক্তার থ্যাংক ইউ, ওকে ধন্যবাদ, যারা যারা পড়াশোনা তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, এখন এই যে বাক্যটি আছে এই বাক্যটা আমাদেরকে বলছে পজিটিভ করতে। দেখেন আপনারা প্রত্যেকে একটু দেখেন এটা কি হতে পারে, তারপর আমি এটাকে ব্যাকড্রপ ধরে ধরে ডিসকাস করব। এটা খুবই সহজ একটা সেন্টেন্স, কিন্তু আপনারা অনেক বড় একটা বাক্য ধরে আপনি ভয় পেয়ে যেতে পারেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, কথা কি বুঝতে পেরেছেন? দেখেন তো ভাই এটা কি হতে পারে। ওকে, একটু দেখেন এখানে আমার প্রথম প্রশ্ন ভাই চাইছে পজিটিভ, এই বেস্ট কি পজিটিভ? বেস্ট কিন্তু কখনো পজিটিভ না, বেস্ট কিন্তু কি না, এই বেস্ট কিন্তু পজিটিভ না, সেটা কেটে দিলাম। বেস্ট কিন্তু আমাদের এখানে কি না, পজিটিভ না, এটা কেটে দিলাম। এখন নাম্বার 2 দেখেন, দেখেন এখানে প্লেয়ার, এনি আদার প্লেয়ার মানে একজন প্লেয়ার না, এই জন্য কি আর হবে? যদি হয়তো প্লেয়ার্স তাহলে আপনি আর নিতে পারতেন, এখানে প্লেয়ার মানে একজন প্লেয়ার, এখানে প্লেয়ার মানে কয়জন, এখানে প্লেয়ার মানে একজন, এই জন্য আর হবে না। আর এখানে বেস্ট সুপারলেটিভ আমার চাইছি কিন্তু পজিটিভ, এখানে কি চাইছে পজিটিভ পেয়েছে, এই জন্য বেস্ট হবে না। ওকে ফাইন। এখন এখানে আবার দেখেন এখানে আছে প্লেয়ার্স, এখানে আছে ইজ, ইজ এবং প্লেয়ার্স কি এক জিনিস? ইজ এবং প্লেয়ার্স কি এক জিনিস? সো আর কিছুই লাগলো না। ইজ দেয়ার এনি প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান? আপনারা এই সেন্টেন্সটি ভাই শতভাগ বুঝতে পারছেন কিনা? আমি আমাদের ব্যাচের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে আমি এইভাবে প্রত্যেকটা প্রশ্নের টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখাই, যেটা বাংলাদেশের কোনো জায়গায় আপনি এটা পাবেন না। প্রত্যেকটা প্রশ্নের ব্যাকড্রপ সহ টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা আমরা ক্লাসে ঠিক যেভাবে দেখাই এখানে একইভাবে দেখাই, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? যখন আপনি প্রশ্নকে ডিল করতে পারবেন, আপনার এত বড় প্রশ্ন দেখে অনেকে ভয় পেয়ে গেছেন, এটা কিছুই না, এটা একেবারে কিছুই না, এটা মানে আজকের ক্লাসের সবচেয়ে সহজ প্রশ্ন কিন্তু এটা। কিন্তু আপনারা অনেকেই ভাবছেন এটা মনে হয় আজকে আপনারা মনে হয় মেরে ফেলবে, ভয় পেলেই ভয়, আপনি ভয়কে জয় করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি আমি এতটুকু বুঝাতে পারি, নেক্সট প্রশ্ন আমরা আসলাম। দেখেন এই যে জায়গাটা আছে
এটাকে আসলে আপনি কিভাবে সলভ করবেন একটু দেখেন। ফ্রেজ ফ্রেজ এবং ক্লজ থেকে শতভাগ গ্যারান্টি প্রশ্ন আসবে, কিচ্ছু করার নাই। কি করবেন? আপনার মন খারাপ হলে হতে পারে, হ্যাঁ সুমনা খারাপ ধন্যবাদ, হ্যাঁ আপনাদের মন খারাপ হলে হতে পারে, কিন্তু ফ্রেজ থেকে, ক্লজ থেকে, কন্ডিশনাল থেকে, ভয়েস থেকে প্রশ্ন আসবে, কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ রেশমা আক্তার, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ টপিক ভিত্তিক ক্লাস চাই, হ্যাঁ থ্যাংক ইউ আপনার মূল্যবান মতামতের জন্য। হ্যাঁ সো আমরা এই বাক্যটি একটু সলভ করতে চাই। দেখেন তো এটা কি হতে পারে। হ্যাঁ ঘাসফুল থ্যাংক ইউ। হ্যাঁ আনোয়ার লিখে স্যার আপনি শুধু পড়ান না, নতুন পড়া শেখান। আমি তো আগেই বলছি আমি মাছ খাওয়া শেখাই না, মাছ ধরা শেখাই, যেন আপনি নিজে ধরতে পারেন, নিজে যেন পড়াতে পারেন। হ্যাঁ শর্মি জামাল লিখেছে স্যার ক্লাসে অনেক ভালো পড়ান। হ্যাঁ এখন একটা বিসিএস এর প্রশ্ন তো আপনার কাছে সহজ মনে হবে না। হ্যাঁ ওকে হ্যাঁ আচ্ছা আসেন তাহলে একটু কথা বলি। এখন এখানে একটা বাক্য দেওয়া আছে, সেই সেন্টেন্সটা কি এখানে? সেই সেন্টেন্সটা হলো ভাই, রাইটিং এ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল, দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে বলা হয়েছে, এখানে একটা ফ্রেজ দেওয়া আছে। এখন এই ফ্রেজটা আসলে আমরা কিভাবে ডিল করব দেখেন। সো বেসিক্যালি একটু দেখেন, একটা বাক্য যে নাউন ফ্রেজ, একটা সেন্টেন্স থেকে নাউন ফ্রেজটা চেনার উপায় হলো ভাই, একটা সেন্টেন্স থেকে নাউন ফ্রেজটা চেনার উপায় হলো যেই ফ্রেজটাকে ভাই নাউন দ্বারা ইট দ্বারা রিপ্লেস করা যায়, বা যে সকল ফ্রেজ কোনো বাক্যে নাউনের কাজ করে তাকে বলা হয় নাউন ফ্রেজ, ঠিক আছে। আর যদি আমি টেকনিক দিয়ে যদি বলি, যে সকল ফ্রেজকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, যে সকল ফ্রেজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় তাকে বেসিক্যালি কি বলা হয়? তাকে বেসিক্যালি বলা হয় নাউন ফ্রেজ। দেখেন আমি এটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে আমি যদি ইট লিখি, দেখেন বাক্যটা অর্থপূর্ণ হয় কিনা। ইট ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ ইউর রাইটিং স্কিল। আপনি নাউন ফ্রেজের পরিবর্তে এটা কেটে দেন, এটা কেটে দিয়ে দেখেন ইট লেখেন, ইট লিখে দেখেন বাক্যটা অর্থপূর্ণ হয় কিনা। যদি ইট লিখলে পুরো বাক্যটা অর্থপূর্ণ হয় তখন তাকে বলা হয় নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজ বেসিক্যালি একটা বাক্যে নাউন ঠিক যেভাবে ফাংশন করে, নাউন ফ্রেজ ঠিক একইভাবে ফাংশন করে, ঠিক আছে। একটা বাক্যে নাউন ঠিক যেভাবে ফাংশন করে, নাউন ফ্রেজ একইভাবে ফাংশন করে। বেসিক্যালি এটা বাক্যের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, তারপর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, ঠিক আছে। কিন্তু টেকনিকটা হলো যেই নাউন ফ্রেজকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, ঠিক আছে। সো আমি এখানে বললাম না যে ভার্বাল ফ্রেজটা কি, দেখেন এই ভার্বাল ফ্রেজটা হলো ভাই অবশ্যই ভার্ব দিয়ে শুরু হবে, মাস্ট ভার্ব দ্বারা শুরু হবে। আবার কখনো কখনো এই ভার্ব প্লাস প্রিপোজিশন থাকে, ভার্বাল ফ্রেজে ভার্ব প্লাস প্রিপোজিশন থাকে, ঠিক আছে। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিভাবে চিনবেন, দেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিভাবে চিনবেন। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেনার জন্য ভাই মেইন ভার্বকে হাউ দ্বারা, হোয়ার দ্বারা, হোয়েন দ্বারা, মানে ম্যানার প্লেস টাইম রিজন, ঠিক আছে। ম্যানার প্লেস টাইম রিজন, হোয়াই দ্বারা, কি দ্বারা? হোয়াই দ্বারা। অর্থাৎ ভাই একটা বাক্য থেকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বের করতে হলে 3-4টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয় মেইন ভার্বকে, হাউ দ্বারা করতে হয়, হোয়ার দ্বারা করতে হয়, হোয়েন দ্বারা করতে হয়। এই 4টা অর্গান দ্বারা প্রশ্ন করলে আপনি যে অ্যান্সার পাবেন তাকে বলা হয় বেসিক্যালি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আপনারা জানেন কত 38 এবং 42-এ দুইটা বিসিএসে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থেকে প্রশ্ন আসছে। এখন তাহলে আসেন অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি। ভাইরে অ্যাডজেক্টিভ ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। এই 46-এ ফ্রেজ থেকে দুটি প্রশ্ন আসছে, আমি দুটি আলোচনা করেছি। দেখেন এই অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো ভাই যে সকল ফ্রেজ কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কিভাবে হয় আগে লিখেন। প্রথমে ডিটারমিনার্স, তারপর হলো নাউন। এই ডিটারমিনার্স নাউন, তারপর যে ডিটারমিনার্স নাউন প্লাস তারপর শূন্যস্থানযুক্ত যে বাক্যটা আন্ডারলাইন থাকে সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে ভাই অ্যাডজেক্টিভ ফ্রেজের চেহারাটা কিরকম? এরকম, প্রথমে ডিটারমিনার্স, তারপর নাউন, তারপর কি যেই আন্ডারলাইন করা যে ফ্রেজটা থাকবে সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি আমি ইন এ সেন্স বলতে চাই, যে সকল ফ্রেজের আগে নাউন বা প্রোনাউন এবং পরে নাউন বা প্রোনাউন থাকে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ? অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ অলওয়েজ মডিফাই নাউন আর প্রোনাউন। সো আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজের যেই চেনার যে উপায়টা সেটা হলো ভাই প্রথমে ডিটারমিনার, তারপর নাউন, তারপর এই শূন্যস্থানযুক্ত যে অংশটুকু আছে সেটাই হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। যেমন এ থিঙ্ক অফ বিউটি, এ থিঙ্ক অফ, হ্যাঁ তারপর এখানে একটা প্রিপোজিশন আছে, এখানে একটা প্রিপোজিশন আছে। এ থিঙ্ক অফ বিউটি ইজ জয় ফর এভার, ঠিক আছে, ইজ জয় ফর এভার।
দেখেন এই ডিটারমিনার পাইছেন, নাউন পাইছেন, প্রিপোজিশন পাইছেন। সো এই এতটুকু মিলে এই যে জায়গাটুকু আছে, এই এতটুকু হলো বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? সেটা আমরা দেখাবো। ওকে, তাহলে আসেন আমরা একটু অ্যাডজেক্টিভ ফ্রেজ একটু আসি। এখানে কি বলছে দেখেন, এই যে জায়গাটা একটু দেখেন, আমরা এই জায়গাটা একটু অ্যাড্রেস করতে চাই। হ্যাঁ, নেয়ার স্যারের ক্লাস নিব। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেয়ার স্যারের ক্লাস নিব, সমস্যা নেই। আচ্ছা, সবাই তাহলে এই বাক্যটা একটু সলভ করবেন। এখানে কি হতে পারে, একটু এসিটা দিয়ে দাও। দেখেন তো এটা কি হতে পারে। খুবই সহজ প্রশ্ন, আমি কিছুক্ষণ আগে আলোচনা করে আসছি, মানে প্রত্যেকটা জায়গার সেগমেন্ট কিন্তু আমি আলোচনা করে এসেছি কিছুক্ষণ পূর্বেই। হ্যাঁ, আমি এখানে ক্লাস যা পড়াচ্ছি আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, আপনি 1 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। লিখে রাখেন, ফ্রেজ থেকে প্রশ্ন আসবে, শতভাগ গ্যারান্টি। লিখে রাখেন, ফ্রেজ থেকে প্রশ্ন আসবে, শতভাগ গ্যারান্টি, আপনি লিখে রাখতে পারেন। হ্যাঁ, সোহেল আনা লিখেছে, স্যার এত সুন্দর করে কিভাবে পড়ান, দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখেন আমরা একটু দেখাতে চাই। ওকে, তো একটু যদি আমরা একটু আসতে যদি চাই বাক্যটা একটু দেখেন কি বলছে, নিচের কোনটা, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, ঠিক আছে? ওকে, প্রথম প্রশ্ন ভাই, ধরেন আপনি কিছু জানেন না, দেখেন এখানে নাউন আছে না, যেই ফ্রেজের আগে দেখেন এই নাউনের পর যে ফ্রেজটা বেসিক্যালি বসে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। 2 নাম্বার, আমার এখানে যদি বড় দিন থাকতো নাউন, এই নাউনের আগে যে ফ্রেজটা বসতো সেটা হইতো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হলো বেসিক কথাবার্তা। এখন তাহলে আসলে আমরা একটু আলোচনা করি, সেটা একটু দেখেন। আমি কিছুক্ষণ আগে বলছি ভাই, প্রথমে একটা কি ডিটারমিনার, তারপর একটা নাউন, তারপর একটা প্রিপোজিশন, তারপর এই প্রিপোজিশনের পর এই আন্ডারলাইন যুক্ত যে বাক্যটা আছে পুরোটাই কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। মনে আছে? দেখেন এই একটা ডিটারমিনার, এই ম্যান নাউন একটা টু, তারপর এই যে আপনার এটা কি বলে আন্ডারলাইন যুক্ত যে অংশটা, এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি আপনি ইন এ সেন্স দেখতে চান, দেখেন এখানে কি আছে, এই নাউন আছে না, এই নাউনের পূর্বে যে ফ্রেজ বসে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কথা কি বুঝতে পারছেন? দেখেন আপনি এই যে জায়গাটা আছে, দেখেন এই নাউন ফ্রেজ কি দ্বারা রিপ্লেস করা যায়, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি, এই যে ম্যানার, প্লেস, টাইম, রিজন, এই 4টা জিনিস দ্বারা করতে হয়। আর প্রিপোজিশনাল ফ্রেজ কি, যেই ফ্রেজের শুরু এবং শেষ প্রিপোজিশন থাকে, যেই ফ্রেজের শুরু এবং শেষে কি থাকে, প্রিপোজিশন থাকে, তাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। যেই ফ্রেজের শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকে তাকে কি বলা হয়, প্রিপোজিশনাল ফ্রেজ। দেখেন তো আপনারা এতটুকু ক্লিয়ার কিনা? এই যে জায়গাটা আছে আপনারা প্রত্যেকে এতটুকু শতভাগ ক্লিয়ার কিনা? শতভাগ। কারণ আমি আবার বলছি, আমি যতটুকু আলোচনা করব আপনি বাসায় কখনো পড়া লাগবে না, ইনশাল্লাহ আপনি পড়াতে পারবেন বলে বিশ্বাস রাখি, ঠিক আছে? এতটুকু আপনি কনফিডেন্ট থাকতে পারেন। দেখেন তো এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, আপনারা কি এই জায়গাটা শতভাগ ক্লিয়ার কিনা? শতভাগ। আমরা পরবর্তী প্রশ্নে আসি তাহলে। ওকে, দেখেন এখানে একটু দেখেন এই যে জায়গাটা, এখানে কি বলছে, there is a coffee shop dash the street, there is a coffee shop dash the street, এটা কি হতে পারে? এখানে একটু দেখেন এই যে জায়গাটা আছে, এখানে আসলে কি চাচ্ছে তারা। সুমনা খানম, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ হ্যাঁ, একজন লিখেছে যাদের সামনে পিছনে প্রিপোজিশন থাকে। হ্যাঁ হ্যাঁ, সালমা খাতুন লিখেছে স্যার অনেক খুব সুন্দর ক্লাস, হ্যাঁ আপনার ক্লাস করতে খুব ভালো লাগে। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, আমি যতটুকু পড়াবো ততটুকুতে আপনি কখন আর বাসায় পড়া লাগবে না, ঠিক আছে? ওকে, দেখেন বলছে দেয়ার ইজ এ কফি শপ, এখানে একটা কফি শপ আছে, ড্যাশ দ্য স্ট্রিট। দেখেন অ্যাট দ্য স্ট্রিট, এটা আপনার হয় না, কারণ অ্যাট বেসিক্যালি কি হয়, একেবারে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে হয়, একেবারে ছোট সময় বুঝাতে হয়, সো এটা না। আবার বিফোর দ্য স্ট্রিট, আগে পরে, এটা না। হ্যাঁ, এখন এই যে জায়গাটা আছে এটা আপনার অ্যাকর্ডিং টু মানে প্রশ্নের প্যাটার্ন, অ্যাকর্ডিং টু প্রশ্নের প্যাটার্ন এটা অনও হতে পারে, অ্যাক্রোজও হতে পারে। এখন একটা কথা বলি শুনেন, আমি যদি একটা সার্কেল দিয়ে যদি একটু বুঝাই, ধরুন এটা একটা সার্কেল, অনটা বেসিক্যালি ব্যবহার করা হয়, আমি এখানে একটু প্রিপোজিশন দেখাতে চাই আপনাদেরকে। এই যে অন, এটা একটা কি প্রিপোজিশন, মানে এটা একটা সার্কেল। এই কোন একটা সার্কেল সাথে ভাই কোনো কিছুর সাথে যদি যখন কোনো কিছু লেগে থাকে, কোনো কিছুর সাথে যখন স্পর্শ করে লেগে থাকে, স্পর্শ
তখন সেটা বেসিক্যালি অন হয়, ঠিক আছে, ঠিক আছে। আর যখন আচ্ছা এখানে একটু দেখেন, আমরা এটা তাহলে বিস্তারিত কথা বলতে গেলে আসলে আমাদের টাইমের একটা ব্যাপার আছে। এখানে একটু দেখেন, সো দেয়ার ইজ এ কফি শপ নেয়ার দ্য স্ট্রিট। আপনি যদি অন যদি দেন তাহলে এটার রাস্তার উপরে বা রাস্তার সাথে স্পর্শ লেগে আছে এমন বোঝায়। আর যদি অ্যাক্রস যদি হয়, অ্যাক্রস দ্যাট মিনস হলো এখানে রাস্তার পাশে একটা কি আছে, কফি শপ আছে। এখন এই যে জায়গাটা আছে এখানে আপনার অনও সঠিক, অ্যাক্রসও সঠিক, বাট যদি আমাদেরকে যদি বলা হয় ভাই এখানকার বেস্ট পসিবল ভ্যালু কোনটা, যদি বেস্ট পসিবল ভ্যালু কোনটা বলা হয় তাহলে আপনি অনটা নিতে পারছেন না। কারণ কি, অন বলতে কিন্তু ওই যে রাস্তার উপরে বুঝায়, এখন রাস্তার উপরে বলতে কিন্তু মাঝেও কখনো কখনো বুঝায়, ঠিক আছে। সো আপনি চাইলে এখানে কি অনটা নিতে পারবেন না, যদিও অন রাইট, আমি ওই তর্কে যাচ্ছি না, কিন্তু অ্যাক্রস হলো এখানে বেস্ট অ্যান্সার, ঠিক আছে, অ্যাক্রস হলো এখানে বেস্ট অ্যান্সার। সো এই রকমের আমাদের প্রিপজিশনে আরো কিছু জায়গা আছে, আমি সেটা একটু ব্যাকড্রপটা ডিসকাস করতে চাই। দেখেন এখানে অন, দেখেন এই যে অন কোনো কিছুর সাথে যখন স্পর্শ হয়ে লেগে যখন থাকে তখন আমরা সেখানে কি ব্যবহার করি, অন, ঠিক আছে। আবার এই কোন একটা উপরস্থ কোন একটা জিনিস থেকে যখন কোন একটা জিনিস কি হয়, একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যখন যায় তখন সেটা হয় অন টু ব্যবহার করা হয়, ঠিক আছে। আবার উপরে যখন কোনো কিছু যখন কি থাকে, ভাসমান থাকে, ভাসমান, তখন বসে ওভার। যখন উপরে যখন কোনো কিছু কি থাকে, স্থির থাকে, স্থির, তখন বসে অ্যাভাব। যেমন দ্য ফ্যান ইজ অ্যাভাব মাই হেড, মানে আমার মাথার উপর কি আছে, ফ্যান আছে, ঠিক আছে। আপনি কি লিখতে পারেন, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, আপনার মাথার উপর দিয়ে পাখি উড়ে গেছে, ঠিক আছে। তো এটা হলো কি চলমান বা চলন্ত, এটা হলো গতিশীল উপরে, আর অ্যাভাব হলো স্থির উপরে, ঠিক আছে। আবার কথাটা একটু শুনেন, কথাটা একটু খুব ভালো করে একটু দেখেন, কোনো কিছুর মধ্যে বোঝাতে হলো ইন, আবার উইথিনও বসে, আবার একেবারে খুবই ছোট সময় বুঝতে কি উইথিন, আবার কখনো কখনো কি খুবই ছোট বা পয়েন্ট অফ টাইম বুঝতে কি অ্যাট কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখেন কোনো কিছু উপরে বুঝতে কি হয় আপ বসে, নিচে বুঝতে কি হয় ডাউন বসে, নিচে বুঝতে কি বসে ডাউন, কখনো কখনো বিলো, আবার কখনো কখনো বেনিথ, বেনিথ বসে কখনো কখনো, ঠিক আছে। আবার কোনো কিছুর দিকে ভাই কোনো কিছুর একেবারে সুনির্দিষ্ট যদি সুনির্দিষ্ট করে যখন কোনো জায়গাকে বোঝায় তখন টু বসে, বাট যদি কখনো কোনো কিছু দিক প্রতি বুঝায়, যদি কখনো কোনো কিছু দিকই বুঝায় তখন বসে টু ওয়ার্ডস, তখন বসা হলো বেসিক্যালি টু ওয়ার্ডস বসে, ঠিক আছে। তারপর একটু দেখেন, আমরা একটু কথা যদি বলতে যদি চাই, তারপর এখানে একটু দেখেন, যদি কখনো কোনো কিছুর পাশে বুঝায়, পাশে বুঝালে বিসাইড বসে, কি বসে ভাই, পাশে হলে ভাই বেসিক্যালি বিসাইড বসে। তো এই রকমের আমরা আরো অনেকগুলো প্রিপোজিশন আছে। তারপর এই যে একটা জায়গা থেকে একটা জায়গার ভিতর, ধরেন এই যে আমি এখানে একটা জিনিস আঁকলাম, এই থ্রু এবং অ্যাক্রস, এই কোনো কিছুর মধ্য দিয়ে গেলে থ্রু এবং অ্যাক্রস হতে পারে, ঠিক আছে, অ্যাক্রস হয়ে থাকে। আবার কখনো কখনো ভাই ইনটু, এই ইনটু হয় ভাই বেসিক্যালি গতিশীলতা বুঝতে, মানে আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছেন, চলমান বা গতিশীলতা, সেক্ষেত্রে কি ব্যবহার করা হয়, ইনটু। সো এই যে প্রিপজিশনে যে সার্কেলটা আছে, এই জিনিসটা বেসিক্যালি কি আমরা একটা সার্কেলের মাধ্যমে শিখাতে পারি। সো আজকে আমি এখানে অতটুকু যাচ্ছি না, আজকে আসলে আমাদের আলোচনা এতটুকুই। আর এখন আমরা আজকের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রশ্নগুলো আলোচনা করেছি, এখানকার প্রতিটা প্রশ্নে বেসিক্যালি আমরা আলোচনা করেছি আসন্ন 47 বিসিএস প্রিলিমিনারিতে আপনারা যারা পরীক্ষা দিবেন, আপনারা কিভাবে এই ইংরেজি যে ভয়টাকে জয় করতে চান, সেজন্যই আমরা বেসিক্যালি এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো একটু অ্যাড্রেস করেছি। আর 46 বিসিএস এ আপনাদেরকে আমরা যে জিনিসগুলো দেখাবো, ওই জিনিসগুলোর আলোকে কিন্তু আমাদেরকে আসলে প্রিপারেশনটা নিতে হবে। সো আপনারা যারা আসন্ন 47 বিসিএস এ যারা প্রিপারেশন নেবেন, তারা সবাই চাইলে আমাদের এই বর্তমান যে 47 এর 100 ডেইজের যে বুলেট যে ব্যাচ 5 এর কোর্স চলতেছে, আপনারা চাইলে কি প্রত্যেকে এই যে জায়গাটুকু আছে আমাদের কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন। এবং আপনাদেরকে আমি আরেকটা তথ্য জানিয়ে রাখি, আপনারা 100 দিনের যে ব্যাচটা আছে, এই ব্যাচটা একেবারে খুবই প্রিসাইজ একটা ব্যাচ, এবং এই ব্যাচে শুধুমাত্র একেবারে মানে ডাইজেস্টের মতো আপনারা বলতে পারেন, এখানে একেবারে যা প্রয়োজন শুধুমাত্র তাই আমরা এখানে আলোচনা করব, উইদাউট মানে আপনার অপ্রয়োজনীয় কোনো তথ্য এখানে ডিসকাস করা হবে না। এবং প্রতিটি সাবজেক্টে আমাদের বিশেষজ্ঞ টিম R&D আমরা বসে গবেষণা করে ঠিক যে টপিকগুলো আপনাদের লাগবে, শুধু আমরা ওই টপিকগুলো আমরা এখানে স্পেসিফিকলি পড়াবো। এবং আপনি আমাদের এই 100 ডেজ যে কোর্সটি আছে, এই কোর্সে ভর্তি হলে আপনি আপনার মানে একটা মানুষ কিন্তু সব সাবজেক্টে ভালো হতে পারে না। সো আপনি যে সাবজেক্টে একটু আপনার উইকনেস আছে, আপনি সেটাকে কি করতে পারেন, স্ট্রেংথে পরিণত করতে পারবেন। এবং পাশাপাশি
পাশাপাশি আপনি প্রতিনিয়ত মডেল টেস্ট বা প্রত্যেকটা সাবজেক্টের উপর যে ক্লাসগুলো হবে প্রতিটা ক্লাসের উপর সাবজেক্টিভ টেস্ট, এইভাবে পরীক্ষা দিতে দিতে আপনি আপনার নিজেকে কি একটা ভালো পজিশনে নিতে পারবেন। আপনার যে উইকনেসগুলো আছে আপনি স্ট্রেংথে পরিণত করতে পারবেন। আপনি যেই যেই জিনিসগুলোতে আপনার উইকনেস আছে সেই 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 সাবজেক্টের ক্লাসগুলো করতে পারেন আর কি, ঠিক আছে। সো এবং আমাদের যে সমৃদ্ধির যে লেকচার শিটগুলো পাবেন, তারপর মানে লট অফ পরীক্ষা অ্যাসাইনমেন্ট টেস্ট পাবেন। সো আপনারা যারা যারা 47-এ যারা নিজেদেরকে ক্র্যাক করতে চান বা নিজেদেরকে একজন আগামীর একজন বিসিএস ক্যাডার হিসেবে নিজেদেরকে আবির্ভূত করতে চান, তারা চাইলে প্রত্যেকে কি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি মোটামুটি ক্লাস করতে পারবেন, পরীক্ষাগুলো দিতে পারবেন, পড়াশোনার মধ্যে থাকতে পারবেন এবং পাশাপাশি যে অ্যাসাইনমেন্ট টেস্টের মাধ্যমে আপনার মেইন যে জায়গাগুলো আছে বেসিকটাকে আমরা পাশাপাশি ডেভেলপ করব, ঠিক আছে। এবং শেষে আমরা কোর্স ফাইনালের একটা মডেল টেস্ট আমরা নিয়ে থাকি, অনেকগুলো মডেল টেস্ট আপনি দিতে পারবেন। এবং এখন যারা যারা আছেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আপনারা যারা যারা আছেন বা আপনার স্বপ্ন ইউ ওয়ান্ট বি আ বিসিএস অফিসার বা সিভিল সার্ভেন্ট, সো আপনি যদি চান যে আপনি নিজেকে আগে থেকে গুছিয়ে রাখতে চান, আপনি চাইলে অবশ্যই আমাদের 47-এর আর 48-এর যে ফাউন্ডেশন টু অ্যাডভান্স কম্বাইন যে ব্যাচ 8, বর্তমানে আমরা 8 নম্বর ব্যাচে আছি। আপনারা চাইলে আমাদের এই ব্যাচটিতে ভর্তি হতে পারেন এবং হ্যাঁ আরও দীর্ঘ সময় ক্লাস নিতে ওকে আমরা ট্রাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ ওকে হ্যাঁ। সো কাজেই যারা যারা অনার্স থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আছেন বা যারা সেকেন্ড ইয়ার আছেন তারা চাইলে সবাই 48-এর ফাউন্ডেশন টু অ্যাডভান্স ব্যাচ যে আছে সেই ব্যাচটাতে সবাই ভর্তি হতে পারেন। এবং এই ব্যাচটাতে ভর্তি হলে সবচেয়ে বেশি উপকার হবে এই কারণে, কারণ আপনি 1.5-2 বছর ধরে ক্লাস করতে পারবেন এবং আপনার বেসিক যে আমাদের একেবারে একাডেমিক লাইফের যে 19 যে বইগুলো আছে ওই বইগুলো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু বেসিক যে বইগুলো ওই বইগুলো আমরা এখানে বেসিক্যালি মানে সাথে সাথে পড়াবো, ঠিক আছে। সো আজকে এতটুকু। যারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান বা হ্যান্ডেল করতে চান তারা সবাই অবশ্যই নিম্নলিখিত যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং পরবর্তীতে আপনারা আমার কোন ক্লাসটি চান সেটা অবশ্যই জানিয়ে রাখবেন। এবং যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি আবার একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হলো সামান্য কিছু টাকার জন্য আপনি নিজের যে কেরিয়ারটাকে পিছনে ফেলে দিবেন না, ঠিক আছে। অন্য একজন এগিয়ে যাবে কেন? সো আপনি যদি চান যে নিজেকে একটু এগিয়ে রাখতে আপনি অবশ্যই কোর্সে ভর্তি হন এবং ভর্তি হলে আপনি নিজেকে অ্যাটলিস্ট যে কথাটা আমি আবারও সর্বশেষ বলতে চাই সেটা হলো নিজেকে পড়াশোনা একটা চাকরির বাজারে যে পড়াশোনা এটা একটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। সো আপনি এখানে ভর্তি হলে নিজের পড়াশোনাটাকে একটা চলমান বা গতির মধ্যে রাখতে পারবেন, ঠিক আছে। সো টাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কোনটা? এই যে জায়গাটা আছে আপনি ভর্তি হয়ে থাকলে নিজেকে একটু পড়াশোনার মধ্যে রাখতে পারবেন, কারণ আমরা অনেকে কিন্তু ডিটাচড হয়ে যে কিছুদিন যদি পরীক্ষা না থাকে। সো কাজে যারা যারা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যাবেন। দেখা হবে ক্লাসে। আজকে এতটুকুই। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।